স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শাহবাগে প্রাথমিক শিক্ষকদের উপর চড়াও পুলিশ, কাল থেকে কর্মবিরতি ঘোষণা। গণভোট নিয়ে দলগুলো একমত না হলে সিদ্ধান্ত সরকারের, জানালেন প্রেস সচিব। তুরস্কের ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের শান্তি সংলাপ চুক্তি ছাড়াই শেষ। এবার বিস্তারিত। রাজধানীর শাহবাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মসূচি ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। লাঠিপেটায় বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রতিবাদে কাল থেকে সারা দেশে অনির্দিষ্টকাল কর্মবিরতি ঘোষণা করেছেন শিক্ষকরা। বেতন গ্রেড বাড়ানো সহ 3 দফা দাবিতে আন্দোলন করছিলেন তারা। শিক্ষকদের সরাতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড এবং জল কামান থেকে গরম পানি ছোড়ে। সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছিলেন আন্দোলনকারীরা। বিকেলে তারা মিছিল নিয়ে শাহবাগে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দেয়। শিক্ষকরা ব্যারিকেড ভাঙতে চাইলে পুলিশ চড়াও হয়। শিক্ষকদের অভিযোগ, পুলিশ বিনা উস্কানিতে হামলা চালিয়েছে। অন্যদিকে পুলিশ বলছে, শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে তাদেরকে আটকে দেওয়া হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 3 দফা দাবি হলো বেতন 10ম গ্রেডে দেওয়া, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকুরির 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান। শিক্ষকদের আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভায় তিনি এমন হুঁশিয়ারি দেন। এ সময় তিনি আরও বলেন, সরকার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের গ্রেড 13 থেকে 10-এ উন্নীত করার যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন তিনি। এখানে শুধুমাত্র আমরা প্রধান শিক্ষকদের 10ম গ্রেড দিয়েছি এবং তাদের জন্য, সহকারীদের জন্য আমরা 11 গ্রেডের জন্য অনবরত চেষ্টা করে যাচ্ছি। এই পরিপ্রেক্ষিতে এসে 10ম গ্রেড দাবি ধরে আন্দোলন করা, এটা কতটুকু যৌক্তিক বিবেচনা করবেন? এবং এই ব্যাপারে আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেব যদি আমাদের পড়াশোনা বিঘ্নিত হয়। কারণ আমরা সর্বোচ্চ বেশি গুরুত্ব দিচ্ছি প্রাথমিক স্কুলে পড়াশোনার মানের উন্নয়নের জন্য। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্তে পৌঁছতে না পারলে অন্তর্বর্তী সরকারই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। এদিকে গণভোট নিয়ে জামায়াতের দাবি জবরদস্তিমূলক বলে সমালোচনা করেছেন একাধিক রাজনীতিক। তবে জামায়াতের দাবি, নির্বাচনের আগে গণভোট না হলে জুলাই সনদ অনিশ্চিত হয়ে যাবে। রাজধানীতে নির্বাচনী ইশতেহার নিয়ে এক আলোচনা সভায় এসব বক্তব্য উঠে আসে। আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহার কেমন হবে, জনগণের চাওয়া কি, এসব নিয়ে শনিবার জনতার ইশতেহার শিরোনামে এক সেমিনারের আয়োজন করে ট্রেস নামের একটি সংগঠন। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সেমিনারে অংশ নেন রাজনৈতিক গবেষক ও সরকারের প্রতিনিধিরা। সেই সব জায়গাগুলোতে আমার মনে হয় আলোচনায় গুরুত্ব পায় জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গ। এই ইস্যুতে পাল্টাপাল্টি মতামত উঠে আসে রাজনীতিবিদদের বক্তব্যে। আগামী ফেব্রুয়ারিতে যদি আমরা গণভোট নির্বাচন করে যদি বেরিয়ে যেতে পারি, গোটা 15 মাসের আমাদের অভ্যুত্থান, আমাদের অর্জন, এটাই কিন্তু একটা শেষ রক্ষা করবার সুযোগটা আছে। নেক্সট ইলেকশনের জন্য গণভোটটা এই জন্যই দরকার, সংস্কারের বিষয়গুলো আসলে কি আছে জনগণকে জানতে হবে। কিছুটা হয়তো জনগণ জানে, গণভোটের মাধ্যমে আরো ব্যাপকভাবে জানার সুযোগ আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐক্যমত্য কমিশনে মীমাংসা হওয়া ইস্যুর বাইরে গিয়ে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে রাজপথে নেমেছে কয়েকটি দল, যা দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। বাস্তবায়নের ক্ষেত্রে যদি আমি মনে করি আমার মতো করে বাস্তবায়ন করব, আর অন্য দল যদি এখানে দ্বিমত পোষণ করে, সেটা আপনি জোর করতে পারবেন, সেটা আপনি চাপিয়ে দিতে পারেন না। এটা কিন্তু কোনো কনসেনসাসের এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না। আমাদের সমস্যা হচ্ছে শেখ হাসিনা 15, 16, 17 বছর এই দেশটা শাসন করে আমাদের মধ্যে একটা কেন জানি স্বৈরাচারিতার একটা মনোভাব চলে আসছে। আমরা মনে করি যে আমার
দফা আমার দাবি আমার চিন্তা না থাকলে এটাকে গ্রহণ করা যাবে না। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুত একমতে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। দ্বিমত তো থাকবেই, আপনি একটা কথা বলবেন, আরেকজন একটা কথা বলবে, তারপরে এর দ্বিমতের ভিত্তিতে আমরা একটা কনসেনসাসে যেয়ে তারপরে একটা ডিসিশন হবে। তো এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নিবে। যে যাই বলুক, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে জানিয়েছেন তিনি। ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রয়েছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, রাজনীতি স্থিতিশীল থাকলে সামনের দিনগুলোতে অর্থনীতি আরও ভালোভাবে চলবে। দুপুরে টাঙ্গাইলে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির উদ্যোগে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কাছে ব্যাংকের অর্থ সহজে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। পাচার হওয়া টাকা ফেরত আনার অগ্রগতির বিষয়ে গভর্নর বলেন, বিভিন্ন ব্যাংক থেকে আইনজীবী পাঠানো হয়েছে যুক্তরাজ্যে। বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিগুলোর দাবি প্রমাণের চেষ্টা চলছে। যদি এটি সফল হয় তাহলে দ্রুতই ইতিবাচক ফলাফল পাওয়া যাবে বলে জানান তিনি। দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে। এখন জিনিসটা হচ্ছে যে রাজনীতিটা যদি স্থিতিশীল থাকে তাহলে অর্থনীতি আরও ভালোভাবে চলবে সামনে। অগ্রগতি হচ্ছে। ইংল্যান্ডে তো আমাদের ভালো, আমাদের লয়াররা আমরা পাঠিয়েছি ব্যাংকের থেকে, বিভিন্ন ব্যাংক থেকে। তারা সাইফুজ্জামান এবং বেক্সিমকো গ্রুপের অ্যাসেটের যে উপর ক্লেমটা এস্টাবলিশ করার চেষ্টা করছে। 2 দিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। পঞ্চমবারের মতো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 2 দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় গেছেন। শনিবার সকাল 9:40 রাষ্ট্রপতি শাহাবুদ্দিন হেলিকপ্টার যোগে ঢাকা থেকে পাবনা পৌঁছান। এ সময় পাবনা জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাকে স্বাগত জানান। পরে 9:45 সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি। সকাল 11টায় পাবনা সদরের আরিফপুর কবরস্থানে মা বাবার কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি। এরপর 11:30 পাবনা শহরের কালাচাঁদ পাড়ার জুবলি ট্যাঙ্ক এলাকার নিজ বাড়িতে যান তিনি। কোরআন তেলাওয়াত, আরবি বক্তৃতা ও ইসলামিক কুইজে অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ পুরস্কার বিতরণের মধ্যে অনুষ্ঠান হল লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুলের ইসলামিক কার্নিভাল। এ উপলক্ষে শনিবার সকালে রাজধানীর গুলশানে লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুলের ক্যাম্পাসে আয়োজন করা হয় দিনব্যাপী নানা অনুষ্ঠান। এতে অংশ নেয় প্রতিষ্ঠানটির নার্সারি থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা। কোরআন তিলাওয়াত, বয়সভিত্তিক বিষয়ভিত্তিক নাটক, কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন ক্যাটাগরিতে 2025-26 সেশনের ইসলামিক কার্নিভালে অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মিসেস সিফাত লায়লা, ব্যবস্থাপনা পরিচালক ডক্টর রেজওয়ানা আফরোজ শর্নি এবং প্রধান উপদেষ্টা মুফতি সাইফুল ইসলাম সহ অন্যান্যরা। দুটি পাতা একটি কুড়িতে ভরে গেছে পঞ্চগড়ের দিগন্ত জোড়া চা বাগান। কাঁচা চা পাতার ন্যায্য দাম পাওয়ায় খুশি চাষিরা। এবার প্রায় 2 কোটি কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের আশা স্থানীয় চা বোর্ডের। কচি সবুজ পাতায় ভরে গেছে গাছগুলো। দিগন্ত জোড়া এই দৃশ্য পঞ্চগড়ের সমতল ভূমিতে গড়ে ওঠা চা বাগানের। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে কাঁচা চা পাতা উৎপাদন এবং মান দুটোই ভালো হয়েছে। পঞ্চগড় ইতিমধ্যেই দেশের 3য় চা অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে। গত 2 যুগে 4000 হেক্টর সমতল ভূমিতে চা চাষ হওয়ায় জেলার কৃষি অর্থনীতিতে নীরব বিপ্লব ঘটেছে। স্থানীয় চা চাষিদের অভিযোগ, গত মৌসুমে স্থানীয় চা কারখানা মালিকদের সিন্ডিকেটের কারণে তারা ভালো দাম পাননি। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন তারা। তবে এবার কাঁচা পাতার দাম বেশ ভালো। এই সিজনে সর্বোচ্চ 34 টাকা পর্যন্ত চা বিক্রি করেছি। এই রেটটা থাকার কারণে আমরা লেবার পেমেন্ট থেকে শুরু করে চা পেমেন্ট যেভাবে পাচ্ছি, এতে আমরা অনেক খুশি। নিলামও দাম বৃদ্ধি পাচ্ছে, আমরা ভালো মানের চা পাতা উৎপাদন করতেছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, ভালো একটা দাম যাচ্ছে। কারখানা কর্তৃপক্ষ জানান, এবার কাঁচা চা পাতার মান ও নিলামে ভালো দাম উঠায় বেড়েছে চায়ের দাম। গত বছরে 160 টাকা বেস প্রাইস ছিল সারা বাংলাদেশের, যেটা পঞ্চগড়, সিলেট এবং চিটাগাংয়ের জন্য সেম। তো বেস প্রাইসে একই যেহেতু ছিল, আমাদের পঞ্চগড়ের চাটা কম বিক্রি হয়েছে। এবছর যেটা হয়েছে, পঞ্চগড়ের চায়ের বেস প্রাইস করা হয়েছে 170 টাকা। চাষিরা এবার ভালো
কাঁচা চা পাতা উৎপাদন করতেছে, যার ফলে আমরা ভালো মানের চা তৈরি করতে পারি। এ কারণে অকশন মার্কেটে চায়ের মূল্য অনেক বেশি। পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ড জানিয়েছে চলতি মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। বোর্ডের মনিটরিং ঠিকমতো থাকে তাহলে আশা করি 2026 সনেও আরও তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হবে। বর্তমানে 30টা কারখানাতে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, আর 26 সনে 32টা কারখানায় ম্যানুফ্যাকচারিং হবে। চা বোর্ডের তথ্য মতে জেলার ৩,৯৪০ হেক্টর সমতল জমি থেকে চলতি মৌসুমে ১,৫২,০০,০০০ টাকার চা উৎপাদন হবে। আমরুন নাহার, দীপ্ত বার্তা কক্ষ। আন্তর্জাতিক। তুরস্কের ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের শান্তি সংলাপ ভেস্তে গেছে। কোনো প্রকার চুক্তি বা লিখিত সমঝোতা ছাড়াই শেষ হয়েছে সংলাপ, এমনটি জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি। এছাড়া পুরো বিষয়কে অচলাবস্থা বলেও উল্লেখ করেছেন তিনি। সাক্ষাৎকারে পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী বলেন, একটা পরিপূর্ণ অচলাবস্থা তৈরি হয়েছে। দুই দেশের শান্তি সংলাপ অনির্দিষ্ট পর্যায়ে পৌঁছেছে, এর কোনো ভবিষ্যৎ নেই। গত বৃহস্পতিবার ইস্তাম্বুলে তৃতীয় দফা সংলাপে বসেন পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিরা। সংলাপে দুই দেশের শান্তি চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিত সেই চুক্তি হয়নি। সংলাপও প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে। পাকিস্তান আফগানিস্তানকে সংলাপের টেবিলে আনতে ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে কাতার এবং তুরস্ক। সাক্ষাৎকারে দুই দেশকে ধন্যবাদ জানান আসিফ। প্রতিবেশী ও একসময়ের ঘনিষ্ঠ মিত্র আফগানিস্তানের সঙ্গে গত কয়েক বছর ধরে তিক্ততা চলছে পাকিস্তানের। ফিলিস্তিনের গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। শুক্রবার ইস্তাম্বুলের প্রসিকিউটরের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, গ্রেফতারি পরোয়ানার তালিকাভুক্ত 37 জনের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির ও সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। গাজায় 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের যুদ্ধকে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ বলে অভিযোগ করে আসছে তুরস্ক। এছাড়াও গাজায় তুরস্ক নির্মিত তুর্কি ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল ইসরায়েল গত মার্চে বোমা ফেলে ধ্বংস করেছে বলে জানিয়েছে তারা। গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিক্রিয়ায় একে অপপ্রচারমূলক নাটক বলে অভিহিত করেছে ইসরায়েল। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শাহবাগে প্রাথমিক শিক্ষকদের উপর চড়াও পুলিশ, কাল থেকে কর্মবিরতি ঘোষণা। গণভোট নিয়ে দলগুলো একমত না হলে সিদ্ধান্ত সরকারের, জানালেন প্রেস সচিব। তুরস্কের ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের শান্তি সংলাপ চুক্তি ছাড়াই শেষ। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।